গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলাও ভুল হবে, এখন মোটামুটি 10টা সাড়ে 10টার মতন বেজে গেছে। তো চলো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম, পাশে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে অনেক বেশি রোদ উঠেছে, কুয়াশাটা একটু কম আজকে। আর এখানে তো তোমার দাদাভাই জামা কাপড় সব ধুয়ে মেলে দেওয়া হয়েছে, কারণ সকালবেলা যেহেতু অনেকটা রোদ উঠে গেছে। দেখতেই পাচ্ছ আশপাশে রোদ, আর ওই দিকে মাঠে কাজ হচ্ছে, মানে এখন যেহেতু আলুর সিজন, তো আলু চাষ হবে মাঠে। তো আমাদের বাড়ির সামনে এই জমিগুলোতে আবার আলু হয় না, ওই দূরে হয়, একটু দূরে হয়। তো রোদটা কিন্তু বেশ ভালোই লাগছে, অনেকক্ষণ আমরা রোদেই বসেছিলাম। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে বাকি কাজবাজ শেয়ার করি। তো আজকে রান্না বলতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ, এদিকে আমার ভাত হয়ে গেছিলো। তো এটা ছিল হচ্ছে আমেরিকান মাছ বা গোল্ড ফিশ, যেটাই বলো, আমার খুব পছন্দের একটা মাছ। তো এটাকে আলু ফুলকপি দিয়ে রান্না করব ভাবছি, সেই জন্য কড়াই আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে ফুলকপিটাও একটুখানি ভাপিয়ে নেব, তাহলে গ্যাসের সমস্যাটা আর হবে না। তো এখানে তেল গরম হতে হতে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়িও দেওয়া যেত, তবে আমি আর দিলাম না। তো এবার ভালো করে মাছগুলোকে এপিট ওপিট একটুখানি ভাজা করে নেব। আর মাছের ঝোলের জন্য একটা মশলা লাগবে, তো আমি এখন শিলনোড়ায় বাটাবাটিটা করছি না, মিক্সিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরে একটুখানি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম সেটাও দেখো একটুখানি ভাজি করে নিচ্ছি, আর এইভাবে করলে না একটুখানি টেস্টি হয়। তো এদিকে মশলাও আমার করা কমপ্লিট, আর পেঁয়াজও ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে একটুখানি সাদা জিরা। আর আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। আমি একটা থালা সাজিয়ে নিয়েছি আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে। তো আমার এখনও তরকারি হয়নি, আর তোমাদের দাদা ভাইয়ের সময় হয়ে গেছে, তাই আমি এটা দিয়ে ওকে বর্তমানে খেতে দিয়ে দিলাম। আর ওকে খেতে দিতে দিতে আবার এদিকে দেখলাম যে তরকারিটা ভালো করে টকবক করে ফুটে গেছে। মাছগুলো ফুলকপিগুলো দিয়ে ভালো করে তখন নামিয়ে নেবো এবার। এটা বেশিক্ষণ না, 5 মিনিট মতো ফোটালি হয়ে যাবে। ধনেপাতা দিলে কিন্তু আরেকটু টেস্টি হতো। দাদা ভাইয়ের সাথে একটুখানি খেয়ে নিলাম, মানে ওর থালাতে অল্প একটু খেয়ে নিলাম। অনেকটাই বেজে গেছে, তো আমি ভাবলাম যে না, একটুখানি খেয়ে নিই ওর সাথে। আর এখন ও জাস্ট বেরিয়ে গেল, আমিও পেছন পেছন আসলাম, একটু দেখছি। আমার রান্নাবান্নাও শেষ। আর আজকে জানো, ধনেপাতা টমেটোটা খুব মিস করলাম। এই আলু ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোল করলে না একটুখানি ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে যদি একটু টমেটো হয় তাহলে তো কোনো কথাই নেই। তো অনেক দিন থেকেই ভাবছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করা আর হয়নি। তো ওটা একদম অনেক দিন আগেই হয়ে গেছে, মাঝখানে যে ব্লগটা বন্ধ ছিল আমার পুজোর সময়, তো তখনই কিন্তু এটা কমপ্লিট হয়েছে। আর কাজ এখনও বাকি আছে, দেখতেই পাচ্ছ এখানে ইট রয়েছে, আর এই জায়গাটায়ও মাটি ফেলা হয়েছে, মাটি দিয়ে উঁচু করে তারপর কিন্তু এই যে যে কলটা রয়েছে, মোটরটা রয়েছে, সেটা ওই সিঁড়ির সামনে চলে যাবে। তো এখনও মোটামুটি বেশ কিছুটা কাজই বাকি আছে, বেশিরভাগটাই হয়ে গেছে, কিন্তু অল্প কাজ মোটামুটি বাকি আছে। তো দুটোই করেছি, মানে একটা হচ্ছে টয়লেট আর একটা স্নানের রুম বাথরুম, তো ওয়াশরুম আর কি। যাই হোক, দেখো এরকম করে করেছি। আর ওপরে এখনও পর্যন্ত যে ছাদটা দেওয়ার আর কি, সেটা দেওয়া হয়নি। আর অল্প প্লাস্টার বাকি আছে, মানে সিঁড়িগুলো প্লাস্টারও বাকি আছে। আর মাঝখানে পার্টিশনটাও বাকি আছে, তার জন্য কিন্তু এখানে রয়েছে প্রচুর ইটেরও কাজ আছে, সেই জন্য অনেকটা কাজই কিন্তু বাকি আছে। এটা এখন বর্তমানে আমাদের যে ছাগলটা থাকে, তো সেই ছাগলদের ঘর হিসাবেই কিন্তু ইউজ করা হচ্ছে। ঘরটা যেহেতু পড়েই আছে, আর ছাগলগুলো যেহেতু থাকার জায়গা এখন বর্তমানে হচ্ছিল না, তাই মা এই বুদ্ধিটা করেছে, ভেতরে তো মাটি ঠাটি দিয়ে একদম সমান করে দিয়েছে। আর এইখানেই কিন্তু ছাগলটা থাকছে, মানে 3-4টে ছাগল। আর ওপরে ওরকম টিন টিন দিয়ে রেখেছে যেন বৃষ্টি বাদলের মধ্যে না হয়। আর ওপরটা এরকম ফাঁকাই। তো আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই। রান্না করার পরে বাসন কুসন মাজা, ঘর পরিষ্কার করাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার, আমার তো এখন তাই মনে হয়। তো যাই হোক, রান্নাঘরটা যেহেতু ছোট, খুব বেশি পরিশ্রম হয় না। রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার একদম করে নিয়েছি, এবার স্নানটা করে নেব। দুপুর 1টা, আর আমি খাবার নিয়ে বসে গেছি দুপুরের লাঞ্চ নিয়ে।
তো আমি 1টা থেকে 1:30টার মধ্যে দুপুরে খাবারটা কমপ্লিট করি, কারণ এই টাইমে আমার 2টো মেডিসিন থাকে। তো ভাত অল্প নিয়েছি, তার সাথে ঝোল নিয়ে নিয়েছি, সাথে মাছও আছে। তো খেয়ে বলি কেমন হয়েছে দাঁড়াও। আর একটার মধ্যে খেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আবার তোমার দাদাভাই আসলে ওর সাথে আমাকে একটুখানি খেতেই হবে, মানে আমি এখন যতই খাই, তো তার জন্য আমি এখন খেয়ে নিচ্ছি। আবার ও তো আসবে 2টো 2:30টার সময়, তখন আবার একটুখানি খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। আর এই টাইমে না বেশি বেশি খাওয়াও যায় না, মানে অল্প খেলেই হঠাৎ দেখি পেট ভরে যায়। তো সেই জন্য অল্প করেই মানে বারবার খাওয়ার চেষ্টা করি। আমি কিছুই বলবো না, একদম সাদামাটা একটা রেসিপি। তোমরা জানি আমি বাড়িতে সবসময় এভাবে খাও, বা হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের রান্নাই করো। তো আমার কাছে তো খুবই ভালো হয়েছে, খুব ভালো লাগে সবসময়, শুধু ধনেপাতাটাই মিস করছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শীত শীত ভাবটা মানে সবারই লাগে। তো আমি এখানে চাদর নিয়ে বসে গেছি, একদম হালকা হালকা রোদ আছে যেহেতু, তো ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। তো আজকের যে টপিকটা, সেই টপিকটা নিয়ে ভাবলাম যে এখন একটুখানি শান্ত পরিবেশে এখনই আলোচনা করি। তো দেখো, আমি যেহেতু ফার্স্ট টাইম এই মানে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো আমি কিন্তু আগে থেকে জানতাম না যে কতবার আলট্রাসোনোগ্রাফি করে, বা কতবার মানে সবার কতবার হয়, আমার কতবার হবে, আমি কিন্তু কিছুই জানতাম না। তো অনেকের মুখ থেকে অনেক কিছু শুনেছি যে 3 থেকে 4বার আলট্রাসোনোগ্রাফি করা হয়। তো আমার এখনও 7 মান্থ প্রেগনেন্সি জার্নিতে 2বার আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছে। একটা হচ্ছে এই 2 মাস 2.5 মাসের মধ্যে, মানে ফার্স্ট টাইমস্টারের মধ্যে একটা হয়েছে, যেটা বেবির হার্টবিট কত সেটা দেখেছে। আর সেকেন্ড হয়েছে যেটা এই 5 মান্থের মধ্যে আর কি, যেটা অ্যানোমালি স্ক্যান। তো দুটোই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর খুবই আনন্দের। আর আজকে যেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, মানে আজকে টাইটেলটাই যেটা আমি দিয়েছি, আমার বেবি কেমন আছে আর তার হার্টবিট কত। তো দেখো, আমি যেটা দেখেছি ফার্স্ট টাইমস্টারে যে আলট্রাসোনোগ্রাফিটা করেছে, ইউএসজি অফ ফোটাল প্রোফাইল যেটা আমাকে দিয়েছে, সেটার মধ্যে কিন্তু হার্টবিট ছিল একটা, মানে একটা ছিল হার্টবিট। আর তার 2 মাস পর যখন 5 মাসে গিয়ে আমি অ্যানোমালি স্ক্যান করলাম, তখন কিন্তু হার্টবিট ছিল আরেক, মানে দুটো কিন্তু দুরকম ছিল। প্রথমটা যেটা এসেছে তার মধ্যে আবার প্রথমটা যে মানে যত ছিল হার্টবিট, সেকেন্ড অ্যানোমালি স্ক্যানে গিয়ে কিন্তু হার্টবিটটা চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে। তো হয়তো এটাই স্বাভাবিক, কারণ ডক্টর আমাকে সব কিছু নর্মাল বলেছে, কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই। তো আজকে আমি অ্যানোমাল স্ক্যান নিয়ে কোনো কথা বলছি না, সেটা রিপোর্ট আমি তোমাদের সাথে শেয়ার করব না, যেহেতু আজকে ফার্স্ট যে আলট্রাসোনোগ্রাফিটা হয়েছিল সেটা নিয়ে কথা বলছি, তো তার রিপোর্টটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখানোর আগে আরও একটা কথা বলে নিই, আমি যে ডক্টরের সাথে কনসাল্ট করেছি, সেই ডাক্তারবাবু কিন্তু কোনো আলট্রাসোনোগ্রাফিতে আমার মানে প্লেট যেটা হয়, প্লেট কিন্তু উনি নেন না। মানে উনি শুধুমাত্র পোর্টাল পেজটাই নেয়, মানে যেটাতে সব কিছু লেখা থাকে সেটাই শুধুমাত্র দেখেন। উনি কিন্তু কোনো প্রকারের প্লেট দেখেন না। মানে ওটা আমি জানি না উনি কেন অন্যান্য পেশেন্টের সাথে কী করে না করে, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেট উনি নেননি। আমি যখন মানে ইসেতে যাই, মানে টেস্টগুলো করাতে যাই ল্যাবরেটরিতে, তখন কিন্তু আমি ওনাদেরকে বলি যে এটার কি কোনো প্লেট হয় না, বা প্লেট কেন দিলেন না। কিন্তু ওখান থেকে আমাকে বলে যে হ্যাঁ অবশ্যই প্লেট হয়, কিন্তু আপনার ডক্টর প্লেট এখানে চাননি, শুধু পোর্টাল পেজটাই চেয়েছেন। তো এটা আমার কাছে একটুখানি অবাকই লেগেছে, আমি জানি না কেন। আর সাহস করে ডাক্তারবাবুকে আমি এটা বলিও নি যে কী ব্যাপার। তো ডাক্তারবাবু যেহেতু এটা দিকে সন্তুষ্ট, তো সেই জন্য আমি এটাতে আমিও সন্তুষ্ট আছি না। তো আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা এইভাবে একটুখানি দেখাচ্ছি, জানি এটাতে তোমরা কিছুই বুঝবে না, সেই জন্য তোমাদেরকে আমি শেষে দেখিয়ে দিচ্ছি যে আমার ফার্স্ট টাইমস্টারে বেবির হার্টবিট কত ছিল। এখন আমি বলে দিচ্ছি, এখানে লেখা আছে ফার্স্ট টাইমস্টারে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে 9 সপ্তাহ 2 দিনে। এই মোটামুটি যেহেতু 4 সপ্তাহে 1 মাস ধরা হয়, তো 8 সপ্তাহে 2 মাস, আর 9 সপ্তাহ মানে ওই 2 মাস পার হয়ে আর কয়েকটা দিন আর কি, 2.5 মাসের মধ্যে। তো ফার্স্ট টাইমস্টারের মধ্যেই পরে এইটা করা হয়েছিল। আর তখন আমার বেবির হার্টবিট ছিল হচ্ছে 152 মিনিট, 152 মানে 152 তখন ছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অনেকের মুখে শুনেছি যে প্রথমবার যখন যায় আর কি কোনো ডায়াগনস্টিক সেন্টারে, তো অনেকেরই নাকি হার্টবিট প্রথমবারে পাওয়া যায় না, তারপর ডক্টর তাদেরকে আবার 1 সপ্তাহ বা কয়েকদিন পরে আবার সেই সোনোগ্রাফিটা করতে দেয়। তো আমার ক্ষেত্রে কিন্তু ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আর মা কালীর আশীর্বাদে সেরকম কিচ্ছু হয়নি। আমি একদম ডক্টর আমাকে যেই দিন যেতে বলেছে, মানে 9 সপ্তাহ 2 দিনে, আমি সেদিন গেছি, এবং সেদিনই কিন্তু আমার হার্টবিট চলে এসেছে। হয়তো তার আগে গেলে হয়তো আসতো না বা কিছু, জানি না। তো ডক্টর আমাকে যেদিন যেতে বলেছে সেই দিনই আমি কিন্তু টেস্ট করেছি, এবং আমি সঠিক রেজাল্টটাই পেয়েছি। আর তারপর এই যে টোটাল রিপোর্টটা দেখতে পাচ্ছ, এই রিপোর্টটায় কিন্তু আমার সমস্ত কিছু নর্মাল, মানে প্রথম আলট্রাসোনোগ্রাফি একদম ডান, এটা একদম সমস্ত কিছু ঠিকঠাক ছিল।
ডিসেম্বরের আমি কিন্তু 12 তারিখে ডক্টর ভিজিটও করে ফেলেছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ আমি এখনও পর্যন্ত কোনো ডক্টর ভিজিটেই তোমাদের সাথে শেয়ার করিনি। তো আবার জানুয়ারি মাসে আমার ডক্টর ভিজিট রয়েছে একদম শুরুর দিকেই, তো তখন আবার যখন ডক্টরের কাছে যাব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার ডাক্তারবাবু ভীষণই ভালো, মানে খুব 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 ভালো। আমি এরকম ডাক্তার খুবই কম দেখেছি, মানে আমি তো অনেক ডাক্তারের কাছে এতদিন দৌড়দৌড়ি করেছি, আমার ক্ষেত্রে হোক আর আমার হাজব্যান্ডকে নিয়ে হোক, কিন্তু আমি আমার ডাক্তারবাবুর সম্বন্ধে আমি একটাই কথা বলবো, উনি এখনও পর্যন্ত আমার কাছে একদম ঈশ্বর তুল্য। উনি যেভাবে আমাকে গাইড করছে, মানে আমি স্মুথলি সেজন্যই হয়তো যেতে পারছি এই রাস্তাটা দিয়ে। একদিন আমি তোমাদের সাথে অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা নিয়েও শেয়ার করব, তো সেটা যদি তোমরা চাও তাহলেই। যদি অ্যানোমালি স্ক্যানের ব্যাপারটা জানতে চাও যে আমার কি হয়েছিল আমার সাথে, সেখানে আমার একটা ঘটনা আছে, তো সেটা আমি আর আজকে বলছি না, যেদিন অ্যানোমালি স্ক্যান নিয়ে আলোচনা করব সেদিনই তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। যে কোথা থেকে আমি টেস্ট করিয়েছি, আমি আমার যত টেস্টই করাই, মানে আগেও যতগুলো করিয়েছি এই গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টার থেকে, এটা আমার কাছে কিন্তু বেস্ট মনে হয় কোচবিহারের। তোমরা কারা কারা এখান থেকে যে কোনো স্ক্যান হোক বা যে কোনো রিপোর্ট টেস্ট হোক করো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমার কিন্তু এটা বেস্ট মনে হয়। তো এইবারও অন্যথা হয়নি, আমি এখান থেকেই করিয়েছি। আর নিচে দেখতে পাচ্ছ আমার নাম দেওয়া আছে মামুন দে সরকার বর্মন, আর ডক্টরের নামটা আমি এখন হাইড করে দিচ্ছি। তোমরা যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এবার আসি এইদিকে আমি কবে সেটা করিয়েছি। দেখো এখানে কিন্তু ডেটটা স্পষ্ট করে লেখা আছে, ফার্স্ট টাইমস্টার আমার তখনই ছিল, আমি তখন কিন্তু এটা করিয়েছি। আর হার্টবিট তোমরা এখানে দেখতেই পাচ্ছ 152। অ্যানোমালি স্ক্যানে গিয়ে বেড়েছে না কমেছে সেটা দেখার জন্য আমার অ্যানোমালি স্ক্যানের ব্লগটা দেখতে হবে, যেটা খুব শিগগিরই আপলোড করব। তার আগে ফার্স্ট টাইমস্টারের মধ্যে যেই আলট্রাসোনোগ্রাফিটা আমি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর নিচের আমি সব কিছু হাইড করে দিচ্ছি, কারণ ওইখানে আমার লাস্ট এলএমপি ডেট, একটা আনুমানিক ডেলিভারি ডেট এবং সিআরএল সমস্ত কিছু লেখা আছে, প্লাসেন্টা কোথায়, অ্যান্টেরিয়ার না পোস্টেরিয়র, সমস্ত কিছু। আর শেষে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখাই আছে সিঙ্গেল লাইফ, অর্থাৎ এখানে কোনো টুইনের ব্যাপার নেই, একদম একজনই রয়েছে। আর কত সপ্তাহ সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, 9 উইকস আর 2 ডেজ। তো এই ছিল আমার ফার্স্ট টাইমস্টারের একটা সোনোগ্রাফি রিপোর্ট, যেটা কিন্তু একদম নর্মাল ছিল, একদম খুব ভালোভাবে ছিল। তো আজকে সন্ধ্যাবেলা চা বানিয়েছিলাম সিমুই দুধ দিয়ে। তো এখানে দুটো প্যাকেট নিয়ে এসেছিলো, আমি খোলার পর দেখছিলাম যে এটা কোন কোম্পানির। তো এটা ভালোই ছিল, তবে কি বলো তো এটা না একটুখানি মোটা ছিল, মানে সরু সিমুইটা ছিল না। তো যাই হোক নিয়ে এসেছি যখন বানাতে হবে, তো এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপর আবার হালকা একটু সাদা তেলও দিয়েছিলাম। আর পাশে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, যদিও এইটুকু দুধে হয়নি, ফ্রিজ থেকে দুধ বের করে পরে আবার দিয়েছি। তো যাই হোক এখানে একটুখানি সাদা তেল দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। অনেকে আবার সাদা সাদাই করে, আমার আবার একটু লালচে করলে ভালো লাগে। আর দুধের ওপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। এবার কিছুই না, এটা ভাজা হয়ে যাবে। তারপরে দেখো একদম গরম গরম কড়াই থেকে নিয়ে দিয়ে দেবো দুধের পাত্রে। আমি তো একদম সিম্পল এইভাবেই করি। আর যখন সেমাইটা সিদ্ধ হয়ে যায় লাস্টে গিয়ে আমি চিনি দিয়ে দিই, আগে চিনি দিলে তো আবার সিদ্ধ হবে না, সেই জন্য। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছিলাম, একদম সন্ধ্যেবেলা পর্যন্ত কন্টিনিউ করলাম, রাত পর্যন্ত আর টেনে নিয়ে গেলাম না তোমাদের দেখার সুবিধার্থেই। তো যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগে, যদি একটু টিপস হলেও কিছুটা জেনে থাকো, বুঝে থাকো, তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই পাশে বেগুন পোড়া দেখতে পাচ্ছ, কারণ ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটা রুটিও বানাবো। তো রুটির সাথে বেগুন পোড়া খেতে তো ভীষণ ভালো লাগে, তাই এই সামান্য একটু আয়োজন। তো আজকের মতো এখানেই সবাইকে টাটা জানাচ্ছি।